সাতচল্লিশের একটা জিনিস আমার কাছে একটু খটকা লাগছে স্যারের এই লেখায়, যে তিনি বলছেন যে 47-এর দেশ ভাগ পলাশির পর দ্বিতীয় ট্র্যাজেডি, মানে 1947 সালে পাকিস্তান ভারত যে ভাগ হলো, তো সেটা দ্বিতীয় ট্র্যাজেডি বলছে ওই সিপাহী বিদ্রোহের পরে। আর 71-এর স্বাধীনতা সেই ধারাবাহিকতায়, তাহলে সেটা কি তৃতীয় ট্র্যাজেডি? 71-কে কি আমরা ট্র্যাজেডি বলবো? আমার মনে হয় উনি বলতে যাচ্ছেন যে একই ধরনের ব্যাপার। 71 সাল ট্র্যাজেডি এই অর্থে যে আমরা বিপুল মূল্যে 71 পেয়েছি, 71 দিয়েছি। শেখ সাহেব একটা কথা বলতেন যে তিনি ভালো সিপাহ ছাড়া যিনি সবচেয়ে কম লোক ক্ষয় করে যুদ্ধ জয় করেন। আমাদের এখানে হয়ে গেছে উল্টো ব্যাপারটা, খুব হেভিলি আমাদেরকে প্রাইজ দিতে হয়েছে স্বাধীনতা 71 পেতে, 71-এর স্বাধীনতা পেতে। তো এই জায়গাটায় আমি বলতে চাই না যে স্যার ট্র্যাজেডি একদিক থেকে ট্র্যাজেডি, কারণ খুব বেশি লোক ক্ষয় করে স্বাধীনতা পাওয়া গেছে, আবার ট্র্যাজেডি না এই জন্য যে স্বাধীনতা পাওয়া গেছে। 72-এর পরে আমরা যে 3 বছর 4 বছর দেখেছি, ওটা সত্যি ওটা দেখলে বোধ হয় ট্র্যাজেডি বলতে হয়। কারণ ওই সময় যে অপশাসন, দুঃশাসন গেছে আমাদের উপর দিয়ে, ওটা ঠিক মানে ঠিক মেনে নেওয়ার মতো না। যে জনপ্রিয়তা ছিল শেখ সাহেবের, মাও সেতুংয়েরও এরকম জনপ্রিয়তা ছিল না, হো চি মিনেরও ছিল না, লেনিনেরও ছিল না। উনি যা বলতেন তাই হতো, কিন্তু উনি সবকিছু গুবলেট করে ফেললেন একেবারে পুরোপুরি। আমরা সেই সময় যারা ছিলাম, 74-এর দুর্ভিক্ষ যারা দেখেছি, তারা কিছুতেই ওই সময়টাকে মেনে নিতে পারি না, একেবারেই না। একটা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা কি? অবশ্যই রাষ্ট্র কাঠামো চাইবে যে আপনার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মাধ্যমে আপনি রাষ্ট্রযন্ত্রের খুব সুদক্ষ কর্মচারী হন, এটা রাষ্ট্র চাইবে। কিন্তু বিশ্ববিদ্যালয় চাইবে সৃজনশীলতার প্রাণকেন্দ্র হতে। বিজ্ঞানের সৃজনশীলতা, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, সমাজ বিজ্ঞান, যাই যাই বলেন, it has to be the core of the creation of ideas, এবং সেটাই হচ্ছে বিশ্ববিদ্যালয়। এবং সেখানে স্যারের লেখায় আছে ওনার নিজস্ব অভিজ্ঞতা, নিজস্ব দৃষ্টিভঙ্গি, নিজস্ব স্বপ্ন, এবং সেই স্বপ্নের আংশিক ভঙ্গ সবকিছু আছে। সামাজিক বিপ্লব অস্ত্র শস্ত্র নয়, বিপ্লব মানেই যে অস্ত্র হবে তা তো নয়। মানুষের অন্তরকে ছুঁয়ে দিতে হবে, মানুষের ভেতর থেকে মানুষ তৈরি করতে হবে। মানুষ তৈরি হয়ে যদি সত্যটাকে বুঝতে পারে, তবে একটি দেশ হয়, তবে একটি দেশের মানুষ উজ্জ্বল হয়, তবে একটি দেশের মানুষ মাথা তুলে দাঁড়াতে পারে। তো ওই পরিস্থিতিতে জ্ঞান তো মূল্য কমে গেছে ওই ঘুষের তুলনায়, দুর্নীতির তুলনায়। এবং বাংলাদেশে যেটা আমরা দেখছি যে আমাদের যে আমরা একটা প্রান্তিক জনগোষ্ঠী, সেই প্রান্তিকতার বড় কারণ হচ্ছে যে আমাদের সম্পদ বিদেশে পাচার হয়ে গেছে। সেটা ওই মুঘল আমলে হয়েছে, ব্রিটিশ আমলে হয়েছে, পাকিস্তান আমলে হয়েছে, এখনও হচ্ছে। এবং এই যে লুণ্ঠিত হচ্ছে, এই লুণ্ঠনা সম্পদ লুণ্ঠিত হয়ে কিছুটা ভোগের কাজে ব্যয় হচ্ছে, বাকিটা পাচার হয়ে যাচ্ছে। তো ওই রকম পরিস্থিতিতে যেটা ঘটেছে যে সেখানে জ্ঞানের মূল্য কম, এবং শিক্ষার সঙ্গে জীবিকার যে সম্পর্ক, সেই সম্পর্কটা দুর্বল। অর্থাৎ শিক্ষিত হলে যে একজন চাকরি পাবে, জীবিকা অর্জনের সুযোগ পাবে, এটা সত্য নয়। এই বইটি আমি করতে পেরে আমাদের বেঙ্গল বুকস প্রকাশনা প্রতিষ্ঠান হিসেবে অত্যন্ত গর্বিত। আমাদের সিরাজুল ইসলাম স্যার সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। আমাদের এই জাতিসত্তার বুদ্ধিবৃত্তি চর্চা, বাঙালি মনীষা, তিনি একটি চরমতম, আমি মনে করি, অনুসরণীয় একজন ব্যক্তি। তার বুদ্ধিবৃত্তি চর্চা, গণবুদ্ধিবৃত্তিকতার
যে নমুনা তিনি উদাহরণ হিসাবে আমাদের সামনে উনি উপস্থাপন করেছেন তার সমগ্র জীবন দিয়ে, সেটি নিঃসন্দেহে আমাদের এই বঙ্গ সমাজকে, এই বাঙালি জাতিসত্তাকে আলোকিত করেছে, অনুপ্রাণিত করেছে।